করোনা সুনামিতে বিপর্যস্ত গোটা দেশ। সেই সুনামি তাণ্ডব আমাদের রাজ্য কোনো অংশে কম নয়। প্রত্যেকটা দিন আতঙ্কের মধ্য দিয়ে দিনগুলি কাটছে। করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি, তারই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আর এই থার্ড ওয়েভে নাকি সংক্রমণের ঝড় শিশুদের উপর পড়তে পারে। একাংশ চিকিৎসক মহল ও বিশেষজ্ঞরা তাই বলছেন। অভিভাবক মহলেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। কি করা উচিত আমাদের, কিভাবে চলা উচিত? আতঙ্ক নয়, সতর্কতার সঙ্গে এগোতে হবে আমাদের। সেজন্য চাই ডাক্তারের সঠিক পরামর্শ। শুনুন কি বলছেন ডাক্তারবাবু। আমাদের সঙ্গে আজ টেলিফোন আলোচনায় যুক্ত হয়েছেন কলকাতার ভবানীপুরের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার গান্ধী। স্বাগত ডাক্তার গান্ধী, হেডলাইন্স ত্রিপুরা আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ হেডলাইন্স ত্রিপুরা, আমাকে সুযোগ দিয়েছো। আমি ত্রিপুরাবাসীদের সবাইকে নমস্কার জানাই এবং সব দর্শকদেরকে আমি একটু জাস্ট কোভিড বাচ্চাদেরকে নিয়ে কি প্রবলেম হতে পারে সে ব্যাপারে একটু প্রশ্ন উত্তর যেটা থাকে আমি আমার তরফ থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ডক্টর কিশোর কুমার গান্ধী, আমি চাইল্ড স্পেশালিস্ট। আমি কলকাতায় ভাগীরথী নিউটিয়া ওমেন এন্ড চাইল্ড কেয়ার অ্যান্ড বেলভিউ নার্সিং হোম অ্যান্ড মিশন অফ মার্সি হসপিটালের সিনিয়র পিডিয়াট্রিশিয়ান। বিগত 30 বছর যাবত আমি কলকাতায় প্র্যাকটিস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর গান্ধী, হেডলাইন্স ত্রিপুরা আপনাকে স্বাগত। এত সুন্দর করে আপনি আপনার পরিচয়টা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা রয়েছে আপনার কাছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা আছি। যদি করোনার দ্বিতীয় ঢেউয়ের একটু কোভিড গ্রাফটা একটু তুলে ধরি, তাহলে করোনার সংক্রমণের গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে উঠেছিল। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি, তাহলে গ্রাফটা কিছুদিন আগেও খানিকটা বেশি ছিল, এখন আপাতত কিছুটা কম। অর্থাৎ সংক্রমণের যে গ্রাফটা সেটা উঠানামা করছে। ঠিক এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন খুব তাড়াতাড়ি আছড়ে পড়তে পারে করোনার থার্ড ওয়েভ। আর এই থার্ড ওয়েভে নাকি করোনায় আক্রান্ত হওয়ার কেন্দ্রে থাকবে শিশুরা। কিন্তু এই সেকেন্ড ওয়েভেও অনেক বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, এমনকি শিশুরাও। কি বলবেন? ফার্স্ট অফ অল, আমরা জানি যে গত বছর করোনা 19-এ প্রথম ঢেউতে বাচ্চারা খুব কম আক্রান্ত হয়েছিল। তুলনামূলক সেকেন্ড ঢেউয়ে বা ফার্স্ট ইয়েতে মোটামুটি less than 1% চিলড্রেন ওয়ার এফেক্টেড। কিন্তু এই সেকেন্ড ঢেউয়ে আমরা দেখছি সাডেনলি যে ভারতবর্ষের অনেকগুলো রাজ্যতে বাচ্চারা, শিশুরা অনেক মাত্রায় সংক্রমণে হয়েছে এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখতে যাই, ইট ইজ অলমোস্ট 7 to 8%, মেবি কয়েকটা স্টেটে 10%ও টাচ করেছে। কনসিডারিং এই সিচুয়েশনটা যে কেন এটা হচ্ছে, আগে এটা জানা একটু দরকার। যেহেতু ভাইরাসটা আগে আমরা খুব ওর ডিটেলস আমরা জানতাম না যে কিভাবে ওটা কোর্স হচ্ছে, কিভাবে ড্যামেজ করছে, কিন্তু ওভারঅল স্টাডি ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে পেয়ে যা দেখা যাচ্ছে যে এটা একটা মারাত্মক রোগ, পুরো লাংসকে খুব ইনভলভ করে এবং আলটিমেটলি গ্র্যাজুয়ালি যদি ওটাকে ঠিক মতো কন্ট্রোলে না নিয়ে আসতে পারা যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। বাচ্চাদের ক্ষেত্রে সেকেন্ড ওয়েভে দেখা গেল যে কেন এটা স্প্রেড করলো। স্প্রেড করার কারণটা হলো যে আমরা জানতে পারলাম এটা কিসের জন্য হতে পারে, যে এটা স্প্রেড হচ্ছে এয়ারবোর্ন, অ্যারোসল ড্রপস, এই দুটো কারণ। এবং আগে যেরকম আমরা 7 থেকে 10 দিন আমরা অপেক্ষা করতাম যে হয়তো ওই পিরিয়ডে ওটা সংক্রমণটা হবে আর ওটা ড্যামেজটা করবে, ড্যামেজটা 7 দিন পরেই বেশি দেখা যেত। কিন্তু এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে 5 থেকে 7 দিনের মাথায় জিনিসটা একটু স্প্রেড খুব র্যাপিডলি করছে এবং পুরো পরিবার ইনভলভ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা জানি বাচ্চা ফ্যামিলিতে থাকে, ছোট বাচ্চা যদি যাই কেউ বড় কেউ হয়ে থাকে, বাচ্চা যতই আমরা দূরে রাখার চেষ্টা করি ও সংক্রমণ হওয়ার চান্সেস ওর থাকবে। রিগার্ডিং থার্ড ওয়েভ, এটা সবাই বিশেষজ্ঞরা গবেষণা যারা করছেন সবাই বলছেন এবং এই থার্ড ওয়েভ কিন্তু ইউরোপে এবং আমেরিকাতে অলরেডি অন দ্য প্রসেস, অনেকটা জায়গায় হয়ে রয়েছে এবং মারাত্মকভাবে হয়েছে এবং ওরা আমাদের থেকে হেলথ কেয়ার সিস্টেমে অনেকটা বেটার পজিশনে আছেন এবং প্লাস রিসার্চ ওয়ার্ক অনেকগুলো ভালো করে রেখেছেন বলে ওরা অনেকটা জিনিস নিজের আয়ত্তে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছেন। তার সত্ত্বেও কিন্তু মরবিডিটি, মর্টালিটি কমেনি। হ্যাঁ,
হ্যাঁ, রিলেটিভলি কম্পেয়ার টু অ্যাডাল্টের কম্প্যারিজনে ডেফিনেটলি একটু কম আছে। বাট কনসিডারিং এই সিচুয়েশনটাকে দেখে যে থার্ড ওয়েভ ইন্ডিয়াতে মাত্র আমরা এখন সেকেন্ড ওয়েভের পিকটা শেষ হতে চললো, একটু একটা প্ল্যাটুর দিকে আমরা আস্তে আস্তে আসছি এবং এটাও সেটেল করতে একটু সময় নেবে। তারপরে থার্ড ওয়েভ জেনারেলি দেখা গেল যে মোটামুটি 4-5 মাস পরে নেক্সট ওয়েভটা আসে। তার মানেই হলো আমরা যদি ধরে নেই এখন জুন মাস, জুন জুলাই, then another 4-5 months from now, then the third wave will start showing its effect. আচ্ছা ডক্টর গান্ধী, প্রথম ঢেউয়ে যেমনটা দেখা গেল যে 50 ঊর্ধ্ব ব্যক্তিরা আক্রান্ত হয়েছিলেন, দ্বিতীয় ঢেউয়ে কিন্তু বয়সটা একটু কমে এলো, তাহলে কি তৃতীয় ঢেউয়ে কি বয়সটা আরো কমে আসতে পারে? এটার কমে আসার চান্সেস আছে, কারণ আমরা যদি দেখি যে ফার্স্ট ফেজে অ্যাডাল্ট যারা সিনিয়র সিটিজেন, যারা কোমরবিডিটি, ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ ওদের ছিল, ওরা বেশি আক্রান্ত হয়েছে। তারপরে একটু এটা কন্ট্রোল হওয়াতে একটু রিল্যাক্সেশন পাওয়া গেছে এবং পাবলিক এক বছর বিরক্ত হয়ে গেছিল, বাড়িতে থেকে থেকে বেরোতে শুরু করলো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেনি, মাস্ক রেগুলারলি পরতো না, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজ করা এইটা হতো না। ওই পিরিয়ডটাকে খুব লাইটলি নেওয়া হলো এবং সোশ্যাল গ্যাদারিং, পুজো, ইলেকশন, কোন সেলিব্রেশন, এইগুলোতে লোকের জমায়েত অনেক বেশি হতে শুরু হলো এবং সেটারই কারণ যে এটা খুব র্যাপিডলি স্প্রেড করলো। এবং সেই জিনিসটাকে যদি আমরা এখন থেকে যদি প্রিকশন নিয়ে না চলি, কিন্তু ওটা আসবেই। যদি আমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে না থাকি, তাহলে কিন্তু এই ওয়েভটাকে ফেস করা খুব খুব ডিফিকাল্ট হবে। বাচ্চাদের ক্ষেত্রে কেন বেশি হবে? কারণটা হলো 2-3টে কারণ আছে। ফার্স্ট, আমরা প্রিজিউম করে নিচ্ছি যদি ঠিক মতো বড়দের ভ্যাকসিনেশন দেওয়া হয়, তাহলে হয়তো আমরা 30-40% পপুলেশন অ্যাডাল্টকে কভার করে দিতে পারবো। এবং যদি আমরা দেখি যে ভারতবর্ষে বাচ্চাদের সংখ্যা কত, আমি এক্সাক্ট নাম্বার আমি বলতে পারবো না, বাট মোটামুটি আমরা ধরে চলি যে আপ টু দ্য এজ অফ 17-18 of the Indian population is between 40-45% বাচ্চারা। ওই বাচ্চাগুলো তার মানে ওরা ভ্যাকসিনে অন্তর্ভুক্ত হয়নি, কারণ এখনো আমাদের এদেরকে ভ্যাকসিন দেওয়ার কোনো কথাই আসছে না। তো যদি আমরা ধরে নিই এই 40% একটা রাফলি ধরে নিই, এই 40% এর ভিতরে যদি আমরা 10% ধরে নিই, 10% যদি ধরি, তাহলে মানে মোটামুটি you can imagine that this much number of people can get infected. এবং এটাতে আমরা যদি 1-2% পপুলেশনকে ধরি যে ওরা সিভিয়ার ইনফেকশন হতে পারে, so it will be in terms of lakhs of children, maybe 3.5-4 lakhs of children will be very badly affected. So this is one reason. So vaccination of adult যদি ঠিক করে দেওয়া হয়, বাচ্চারা হচ্ছে না, ওদের একটু ইমিউনিটি কম, ওরা যদি এই বাড়ির লোকেরা যদি ঠিক প্রিকশন না নেয়, তাহলে এটা বাচ্চাদের ধরতেই পারে। প্লাস যেই সব বাচ্চা যাদের কোনো কোমরবিডিটি আছে, মনে করো ওদের একটা শ্বাসকষ্ট রোগী, অথবা ওরা কনজেনাইটাল হার্ট ডিজিজ ওদের আছে, ওরা কিডনি প্রবলেম আছে, আনফর্চুনেটলি ঠাকুর না করুক কোনো বাচ্চার যাদের ক্যান্সার ধরা পড়েছে, ওরা ইমিউনো সাপ্রেশনে আছে, এইসব বাচ্চাগুলো আরো বেশি প্রবণ হবে এই রোগে আক্রান্ত হওয়ার, আরো বেশি, মানে এই রোগে সংক্রমিত হওয়ার চান্সটা বেশি থাকবে। অ্যাবসলিউটলি। মানে আমরা তাহলে বলতেই পারি প্রথম ওয়েভে আমরা কিছুটা সতর্ক থাকলেও দ্বিতীয় ওয়েভে আমরা অনেকটা ঢিলেমি করেছি। অ্যাবসলিউটলি। সেই কারণে হয়তো সংক্রমণের যে গ্রাফটা সেটা ঊর্ধ্বমুখী। একদম। আচ্ছা ডক্টর গান্ধী, ঠিক কবে নাগাদ আসতে পারে এই করোনার থার্ড ওয়েভ এবং তা কতদিন স্থায়ী হতে পারে? ফার্স্ট অফ অল লেট আস প্রে টু গড এই থার্ড ওয়েভটা না আসুক। আচ্ছা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো জবা, ইন্ডিয়াতে যেরকম থার্ড ওয়েভ, ওয়ার্ল্ডে কোনো জায়গায় যেরকম আর না হয়, এত ভয়ানক, এত খতরনাক, and killing so many people, definitely nobody will wish to have this kind of disease. Secondly, যদি আসে, দেখা গেল যে এদের যে গ্রাফটা মোটামুটি 4 থেকে 6 মাসের গ্যাপে আসে। সো মোটামুটি আমরা অক্টোবর নভেম্বর থেকে শুরু হবে and it will last for another 3-4 months.
আচ্ছা, ওই পিরিয়ডে মানে বোঝা যায় যে একটা উইন্টার পিরিয়ডে মেবি এন্ড অফ অক্টোবর আর নভেম্বর থেকে শুরু হবে অ্যান্ড ইট উইল কন্টিনিউ ফর অ্যাটলিস্ট 2 to 3 months, মেবি 4-5 months. আচ্ছা। এই থার্ড ওয়েভে কি বাচ্চারা সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, নাকি একই সঙ্গে পাল্লা দিয়ে বয়স্করাও হবেন? বয়স্করা, আমি একটু আগেই বললাম যে বয়স্করা যদি যারা ভ্যাকসিনেশন নিয়েছে ওরা সংক্রমণ হলেও খুব একটা সিভিয়ার হবে না, আচ্ছা, যদি অন্য প্রোটোকল গুলো মেনটেন করা হয়। আর সেই ক্ষেত্রে ওই পপুলেশনের কম্প্যারিজনে আমরা যদি দেখি যে বাচ্চারা তো ভ্যাকসিনেটেড নয়। অ্যান্ড ওয়ান থিং শিওর শর্ট আমি সবাইকে বলবো যে ভ্যাকসিনেশন একটি মাত্র রাস্তা যে দিয়ে আপনি করোনা থেকে বেঁচে থাকতে পারবেন। হয়তো ভ্যাকসিনটা নেওয়ার পর আপনাদের একটা ডোজ অথবা দুটো ডোজের পরে আপনাদের কেউ কিছু পার্সেন্টেজের লোকের করোনা হতে পারে। যদি হয় ওদের সিমটমটা মাইল্ড হবে, খুব বাড়িতে রেখে ওদের ট্রিটমেন্ট করা যায় এবং মাইল্ড টু মডারেটও হতে পারে। আর যদি আপনার যদি কোমরবিডিটি থাকে ওইগুলো যদি খুব ঠিক করে আপনি কন্ট্রোলে রাখেননি, দেন ইউ উইল সাফার মোর। কিন্তু সেই ক্ষেত্রে যদি ভ্যাকসিনেশন নেওয়া থাকে আপনার চান্স অফ গেটিং হসপিটালাইজেশন উইল বি ভেরি লেস কম্পারেটিভলি। সেইভাবে যদি তুলনা করি তাহলে আমরা দেখবো যে বাচ্চারা আমাদের কি করতে পারছি, বাচ্চারা আমরা ভ্যাকসিনেশন দিতে পারছি না, কারণ গভর্নমেন্ট আমাদেরকে একটা প্রপোজাল দিয়েছে যে আমরা একটা ট্রায়াল নিচ্ছি, ট্রায়ালটা রেজাল্টটা আসার পর তারপরে ভ্যাকসিন দেওয়া হবে। সেটা হতে মিনিমাম 4-5 মাস লাগবেই। আর ওই পিরিয়ডে আমাকে কি করতে হবে, তখন তো আমাদেরকে বাচ্চাকে প্রোটেকশন দিতেই হবে। সো সেই জন্য বাচ্চা উইল বি মোর প্রোন ফর দ্য থার্ড ওয়েভ। আচ্ছা ডক্টর গান্ধী, বিশেষজ্ঞরা বলছেন যে করোনা তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে গেলে একমাত্র হাতিয়ার কিন্তু ভ্যাকসিনেশনই। যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের ভ্যাকসিনেশন করা অত্যন্ত আবশ্যক। সেই মোতাবেক করোনা তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষা দিতে শরীরে করোনার টিকার পরীক্ষামূলক ট্রায়াল যে বললেন আপনি শুরু হয়েছে বুধবার থেকে, কিন্তু প্রশ্ন হলো এই ভ্যাকসিন কতটা সুরক্ষা দিতে পারে শিশুদের? যে মানে আমরা ধরে নিচ্ছি যেহেতু শিশুদের সাথে ওটা এক্সপেরিমেন্ট করা হবে, ওটা ট্রায়াল হবে, ট্রায়ালটা 2-3 মাস চলবে, মোটামুটি 500 to 525 চিলড্রেন হ্যাভ বিন সিলেক্টেড, ওদেরকে একটা ট্রায়াল দেওয়া হবে, সাথে প্লেসিবো করে দেখবে যে কিরকম এফেক্ট আসছে। এই এফেক্টটা আসবে, কিন্তু মোটামুটি ধরে নিতে পাওয়া যায় অ্যাটলিস্ট ইফ 60 to 70% প্রোটেকশনও যদি পাওয়া যায় দ্যাট উইল বি এ গুড ওয়ান। আমাদের নিয়ম হলো ভ্যাকসিনেশনে যে কোনো ভ্যাকসিনই আমরা দিই না কেন, যেরকম ডিপিটি, মিজলস, MMR, এগুলো যে ভ্যাকসিন দেওয়া হয় এইগুলো মোটামুটি আমরা ধরে চলি যে 60 to 70% প্রোটেকশন হবে। কোনো ক্ষেত্রে 90-95% অব্দি হয়, কোনো ক্ষেত্রে কিছু কমটা হয়, বাট ইন অ্যান অ্যাভারেজ ইউ শুড কনসিডার ইফ ইউ গেট 60 to 70% প্রোটেকশন, ইট ইজ এ গুড প্রোটেকশন। আচ্ছা ডক্টর গান্ধী, ঠিক কত বছর থেকে কত বছরের শিশুদের মধ্যে এই টিকার ট্রায়াল শুরু করা হয়েছে এবং কতজন শিশুদের বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য? ইন্টারন্যাশনালি USA এবং ইউরোপে ওরা কিন্তু অলরেডি বিটুইন 2 to 15 ইয়ার্স অফ এজে ভ্যাকসিনেশন দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের দেশেও সেটাই হবে, 2 years to 15 years একটা ট্রায়াল নেওয়া হবে। ট্রায়াল নেওয়ার পর মোটামুটি 2-3 মাসে একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পর ওরা যদি বলে যে সেফটি মার্জিন ইজ দেয়ার অ্যান্ড তাহলে মানে মার্কেটে গভর্নমেন্ট এই ভ্যাকসিনটাকে তাড়াতাড়ি রোল ওভার করতে পারবে। আচ্ছা, ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত শিশুরা কিভাবে চলবে বা তাদের কি কি খাওয়া দরকার, কিভাবে সুরক্ষিত রাখা যাবে তাদেরকে, যদি অভিভাবক মহলে সেটা নিয়ে একটা কিন্তু আতঙ্ক কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে। ফার্স্ট অফ অল আমি অভিভাবকদের একটাই কথা বলবো, এটা একটা খুব এক্সট্রা অর্ডিনারি পিরিয়ড। এই পিরিয়ডে যত আমাদের বাচ্চাদেরকে কম এক্সপোজ করব, বাইরে কম নিয়ে যাব, মলে নিয়ে যাওয়া, বিয়ে অ্যাটেন্ড করা, বার্থডে পার্টি যাওয়া, স্কুলে যাওয়া, যতটুকু পারা যায় অ্যাভয়েড ইট ফার্স্ট। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড হলো, যেহেতু আমাদের ওরা ভ্যাকসিন দিতে পারবো না, যে আমাদের সিম্পল যে স্টেপস গুলো নেওয়া হয় যে কিভাবে আমাদের প্রোটেকশন নেওয়া উচিত। ফার্স্ট, বাচ্চাদেরকে রুটিনলি দিনে 5-6 বার সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়ান, স্যানিটাইজ করুন।
বাট দোজ হু আর অ্যাবভ 2 years ওদেরকে মাস্ক পরান, ডাবল লেয়ারের মাস্ক পরাবেন, সোশ্যাল ডিস্টেন্সটা বোঝাবেন যে ওদেরকে একটু দূরত্ব রেখে থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বাড়ির যে কোনো লোক, যারই ছোট বড় যার জ্বর হয় অথবা সর্দি কাশি হয়, অথবা কোনো ডায়রিয়া হয়, ভমিটিং হয়, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, ওই লোকটাকে ইমিডিয়েটলি আলাদা রুমে আইসোলেট করবেন। আপনি ধরে নেবেন যে ওই লোকটার করোনা হয়েছে, নেই, খুব ভালো, আমরা টেস্ট করে দেখব, ভালো, নেই তো কোনো অসুবিধা নেই। যদিও থাকে, আমরা যদি ইনিশিয়ালি যদি ওনাকে আটকে দিতে পারি তাহলে কিন্তু স্প্রেডটা কম হবে। আগে এরকম ছিল যে স্প্রেডটা 5-7 দিনে ম্যাক্সিমাম হতো, এখন দেখা যাচ্ছে সিমটম আসার 2 দিন আগে থেকেই কিন্তু এটা স্প্রেড করতে শুরু করে। আমরা যতক্ষণ অব্দি সিমটম আসছে না ততক্ষণ আমরাও বলতে পারছি না, কিন্তু যেই সিমটমটা এসছে অ্যাটলিস্ট সেখান থেকে যদি আপনি প্রিকশন নিয়ে চলেন, অ্যাটলিস্ট আপনি এতগুলো ফ্যামিলি মেম্বারকে এবং প্রতিবেশীকে এই রোগটা থেকে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাতে পারেন। দ্যাটস দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, থার্ডলি, যখনই জ্বর আসবে, কিছু হবে, মনে করবেন যে করোনা হয়েছে, করোনার জ্বর হতে পারে, কিন্তু তার মানেই না যে আমি টেস্ট করাবো না। এটা একটা মিথ, এটা একটা গলত ফ্যামি। নো, ইউ গো ফর এ টেস্ট। আরে টেস্টে ঘাবড়াবার কিছু নেই। আমি জানি টেস্ট করাবার অনেক প্রবলেম আছে, রেজাল্ট পাওয়া কষ্টকর, ওরা বাড়িতে এসে করতে চায় না, আমাদের দেশে রিয়েজেন্ট কম, কিট কম, আমি জানি, বাট আমি কিপিং অল দিস থিং ইন মাইন্ড, I would still say go for test. আপনি যদি টেস্টে পজিটিভ পাওয়া যায়, আপনি সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের ডক্টর পিডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করুন, উনি কি বলছেন। 90%, 80 to 90% অফ দ্য প্রবলেমস ক্যান বি হ্যান্ডেল অ্যাট হোম। আপনি বাড়িতে রেখেই আপনার চিকিৎসা করা যাবে। আর এরকম কোনো স্পেসিফিক মেডিসিন নেই যে করোনার জন্য, যেরকম আমাদের ম্যালেরিয়া হলে ক্লোরোকুইন খাওয়ালাম, টাইফয়েড হলো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, এটার কিন্তু কোনো এখন অব্দি শিওর শর্ট মেডিসিন কিছু বেরোয়নি। তো আপনি যদি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করেন, মনে করেন আপনার জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খান, আপনি জল বেশি করে খান, লিকুইড বেশি করে খাওয়ান, তাহলে অ্যাটলিস্ট আপনি your chances of recovery are better. This is third. Next, vaccination যদি এসে যায়, you should vaccinate your child. Next step, যাদের কোমরবিডিটিস আছে, যেসব বাচ্চারা হার্টের রোগী, কিডনির প্রবলেম, যাদের ইমিউনোসাপ্রেসেন্ট আছে, যেসব বাচ্চারা আছে, ওদেরকে প্রথম থেকেই আপনি প্রিকশন নিয়ে রাখবেন, মাস্ক পরাবেন, স্যানিটাইজ করাবেন, সোশ্যাল ডিস্টেন্সিং রাখবেন, প্লাস ওর নিউট্রিশনটাকে ভালো করবেন। এবার নিউট্রিশনে আমি একটা কথা বলবো, আপনি যাই খাওয়ান, বাড়ির যা খাওয়া দাওয়া করান সব করাবেন, কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হওয়া উচিত আপনার। গুড অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড গুজবে কান দেবেন না, এই কাড়া খাওয়াচ্ছি, এই খাওয়াচ্ছি, সেই খাওয়াচ্ছি, একদম না। আপনার বাড়ির নর্মাল খাওয়া খাওয়ান, শাকসবজি, ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস বেশি খাওয়াবেন, ফ্রুট জুস, ফ্রুটস বেশি করে খাওয়াবেন, এবং ডায়েটে গুড অ্যামাউন্ট অফ প্রোটিন থাকা উচিত। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি, বাচ্চারা যেহেতু জাঙ্ক ফুড খেয়ে আমরা অভ্যস্ত করে দিয়েছি, বাড়িতে বসে বসে চিপস খাওয়া, কুরকুরে খাওয়া, ম্যাগি খাওয়া, এইসব আপনি দয়া করে কেউ খাওয়াবেন না, কারণ এইগুলো দিয়ে আপনার ওর চর্বি বাড়বে। ভারতবর্ষে ওবেসিটি ইজ বিকামিং এ প্রবলেম, এবং যেই বাচ্চা ওবিস থাকবে, যার ওজন বেশি হবে, আর সে যদি আক্রান্ত হয়, একটা জিনিস মনে রাখবে, WHO রেকমেন্ডেশন যা দেখা যাচ্ছে, করোনার মর্টালিটি মোর দেন 108%, এত বেশি খারাপ রোগ। সো ডায়েট কন্ট্রোল অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট থিং, ডু রেগুলার এক্সারসাইজ। বাড়িতে বসে বাচ্চারা, মা বাবারা বাড়িতে আছেন এখন এই প্যান্ডেমিক এরিয়াতে, লকডাউনে আছেন, ওদের সাথে ছোট্ট হালকা ফুলকা ব্রিদিং এক্সারসাইজ করাবেন, যে প্রাণায়াম করাবেন, so that the oxygenation to your lungs are good, and good oxygenation will make your lungs strong. And do free hand exercise, কিছু হালকা ফুলকা এক্সারসাইজ করবেন। বাচ্চাকে মোটা হতে দেবেন না, বাচ্চা খাচ্ছে না, ঠুসে ঠুসে দয়া করে খাওয়াবেন না। আপনার যত ঠুসে ঠুসে খাওয়াবেন, আপনার বাচ্চার আপনার বেশি ক্ষতি হবে। নেক্সট, চিপস, কুরকুরে, ম্যাগি, মিষ্টি অ্যান্ড স্ন্যাক্স, এই রেড মিট আমি বলবো একটু অ্যাভয়েড করবেন। অ্যান্ড প্লেন্টি অফ ফ্লুইড, বাচ্চারা জল কম খেতে চায়, সেই জন্য আমি বাচ্চাদেরকে বলবো
নুন চিনির জল, বার্লির জল, ডাবের জল, ফ্রুট জুস, ডিফারেন্ট টাইপ অফ ড্রিঙ্কস পাওয়া যায়, মিল্ক আলাদা আলাদা, এগুলো আপনি খাওয়াবেন। আপনার মেইন উদ্দেশ্যটা হওয়া উচিত বাচ্চা যেরকম প্রপারলি হাইড্রেটেড থাকে, ওর শরীরে যেরকম জলের মাত্রা না কম হয়। কারণ যদি জলের মাত্রা কম থাকে, ডিহাইড্রেশন থাকে, ওর ফাইটিং ক্যাপাসিটিটা কমে যাবে। আচ্ছা, আই থিঙ্ক দিস শুড বি গুড এনাফ। আচ্ছা আচ্ছা ডক্টর গান্ধী, যেহেতু সিজন চেঞ্জ হয় মাঝে মধ্যে, অনেক সময় বৃষ্টি থাকে বা অনেক সময় রোদটা একটু বেশি থাকে, তখন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শরীরে নানা রকমের সিমটম দেখা দেয়, সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়। তখন হঠাৎ করে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়াটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর এখন যেহেতু করোনাকালীন পরিস্থিতি চলছে, সেটা অনেক সময় পসিবল হয় না। সেক্ষেত্রে অভিভাবকরা জরুরিকালীন কি মেডিসিন রাখবেন ঘরের মধ্যে? সব থেকে আগে আমি আগেই বলি, যত ওষুধ কম বাড়িতে থাকবে, যত কম ওষুধ খাওয়াবেন, তত বেশি বাচ্চা সুস্থ থাকবে। সেকেন্ডলি, যখন আপনি দেখছেন একটা বাচ্চা জ্বর এসে গেছে, ইমিডিয়েটলি জ্বরের ওষুধ প্যারাসিটামল দেবেন 10 to 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের হিসাবে ক্যালকুলেট করে লোডিং ডোজ দিয়ে, তারপরে আপনার সাথে যত তাড়াতাড়ি পারেন আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আজকাল যদি না করতে পারেন ভিডিও কলে করে নেবেন, টেলিমেডিসিনে করে নেবেন। অ্যাটলিস্ট আপনি ডক্টর আপনাকে কিছু না একটা গাইড করবে। যদি 102 এর উপরে জ্বর হয়ে যায়, মাথাটা ধুয়ে দেবেন, গাটা স্পঞ্জ করবেন, স্নান করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। পাখা চালিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। খুব বেশি করে ঢেকে টুকে রাখবেন না। ছোট বাচ্চাদের মাথায় ফাট করে জ্বর হয়ে যাওয়ার ভয় থাকে, একটা তড়কা হয়ে যাওয়ার ভয় থাকে। সেজন্য আমি বলবো 99-100 জ্বরেই আপনি প্যারাসিটামল দিয়ে দেবেন। 101, 102 এর জ্বর আসলে ওকে মাথা ধুয়ে স্নান করিয়ে দেবেন। দিস ইজ ওয়ান। প্রচুর জল খাওয়াবেন। যদি কিছু বমি টমি করে, নুন, আর যদি লুজ মোশনস হয়, আপনি বাড়িতে বানানোই নুন চিনির জল, ওআরএস এর জল, ডাবের জল, বার্লি লিকুইড আপনি বরাবর দিয়ে যাবেন। জ্বর একদিন দুদিন থাকলো, লুজ মোশন একদিন দুদিন থাকলো, বাড়িতে আপনি এটা ম্যানেজ করুন। ততক্ষণ আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে করুন। আর কমন কফ কোল্ড মেডিসিন বাড়িতে সবারই থাকে। হ্যাঁ, যদি সর্দি কাশি হয়, সেটা যে বাচ্চা আপনাদের ডাক্তার ওই বাচ্চাকে যেই কফ সিরাপ আর যেই ড্রপস দিয়ে থাকেন, সেটা আপনি রাখতে পারবেন, সেটা আপনি দিতে পারেন, কিন্তু আগেন কনসাল্ট করে নেবেন ডাক্তার। আচ্ছা আচ্ছা ডক্টর গান্ধী, ছোট্ট বাচ্চারা যারা মায়ের সংস্পর্শে থাকেন, সেক্ষেত্রে মা যদি কোভিড পজিটিভ হন, তাহলে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার চান্স কতটা, এবং সেক্ষেত্রে কি করা উচিত? ফার্স্ট অফ অল, আই উইশ কি কোনো মা আক্রান্ত না হোক। কারণ আর আমি চাইবো না কোনো বাচ্চাকে মার থেকে দূরে রাখার, প্রথমত। আর যে বাচ্চা মায়ের বুকে দুধ খায়, ওদেরকে তো প্রশ্নই উঠে না। তখন আমি সেক্ষেত্রে মাকে বলবো যে প্রথমত রুমটা আপনি ভেন্টিলেটেড রাখবেন প্রপারলি, এসি ইউজ করবেন না, পাখা রাখবেন। আপনি ওকে দুধ খাওয়াবার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন, ডাবল মাস্ক পরবেন যখন খাওয়াচ্ছেন, ফিড করাচ্ছেন, এবং ফিডিং করার পর ওকে যখন শোয়াবেন, আপনি যখন শুন, আপনি অ্যাটলিস্ট 2-2.5 ফিট থেকে ডিস্টেন্স মেনটেন করে শোবেন, সো দ্যাট আপনার জার্মসটা ওর না লাগে। 99% চান্সেস আছে যে বাচ্চা আক্রান্ত হতে পারে। হয়তো বাচ্চা সিমটোম্যাটিক হতে পারে, এসিমটোম্যাটিকও হতে পারে। যারা এসিমটোম্যাটিক বাচ্চা হয়, ওরা বেশি ডেঞ্জারাস। কারণ ওরা হয়তো সর্দি নেই, জ্বর নেই, কাশি নেই, লুজ মোশনস নেই, কিন্তু ওদের কাছে এই জার্মসটা আছে। যখন আপনার যখন আরটিপিসিআর টেস্ট করবেন, সাথে সাথে বাচ্চাটাও করিয়ে নেবেন। আর যদি ওরা নেগেটিভ থাকে ভালো, যদি পজিটিভ থাকে বাচ্চাকে ফিডিং করাতেই হবে, বাচ্চা আপনার কাছে রাখুন, কিন্তু এই প্রিকশন গুলো আপনি নিয়ে যাবেন। আর যতবারই বাচ্চাকে আপনি নেবেন, ততবারই আপনি সাবান দিয়ে হাত ধোবেন, স্যানিটাইজ করবেন, ডাবল মাস্ক পরবেন। ওকে ওকে ডক্টর গান্ধী, এই অতিমারির দশা কাটার পরে কিন্তু আরেকটা মারাত্মক অসুখ আসতে চলেছে, যা সদ্যজাত থেকে ছোট বাচ্চাদের উপর হামলা চালাতে পারে। মাল্টি সিস্টেম ইনফ্লোমেটর সিনড্রোম। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এমন শিশুরা এই রোগের প্রকোপে পড়তে পারে। সেক্ষেত্রে কি করা উচিত? ফার্স্ট অফ অল, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম যে বাচ্চাদের দেখা যায়, সাধারণত মোটামুটি 2 to 3 weeks or 2 to 4 weeks পরে হয় করোনা আক্রান্ত হওয়ার পর। তার যেহেতু বডির ইমিউনিটিটা কমে যায় এবং
মাল্টি মানে যদি ইফ ইউ গো বাই দ্য নেম, মাল্টি মিনস মাল্টিপল মিনস অনেকগুলো পুরো বডিতে পুরোটা ইনফেকশন ইনফ্লামেশন হয় এবং ওটা স্প্রেড করে যায় এবং অনেকগুলো অর্গানকে ইনভলভ করে। লাংস তো করেই, লাংস, লিভার, কিডনি, ব্রেন। তো সেই জন্য এই যেসব বাচ্চা কোভিড থেকে যখন বেরোয় ওদেরকে যদি কোনো জ্বরটা অনেকদিন থাকে, সর্দি কাশিটা অনেকদিন বেশি থাকছে, ওদের কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার হচ্ছে, খুব বমি করছে, খুব হেডেক হচ্ছে, অথবা তো কোনো কনভার্জন ফিক্স আসছে, অথবা লুজ মোশনস হচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আগে মাথায় রাখবেন। ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করবেন। কনসাল্ট করে উনি যা যা কিছু মার্কার গুলো হয়, কিছু মার্কার টেস্ট করাতে হয়, দ্যাট উইল গিভ ইউ দ্য ডায়াগনোসিস। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ ইন দ্যাট, ইফ দ্য চিলড্রেন আর পিকড আপ আর্লি, ওদেরকে যদি আগেই ধরতে পারি তাহলে ওদের ট্রিটমেন্ট করা যায়। মানে আজকাল যে ট্রিটমেন্ট আমরা পাচ্ছি, মোটামুটি আমরা কলকাতায় অনেক পেশেন্ট পাচ্ছি এবং আমরা খুব আর্লি স্টেজে ধরতে পারছি বলে ওদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি সুস্থ করে। কিন্তু যদি আপনি খুব দেরি করে যান, আর আপনি এরকম হসপিটালে যাবেন যেখানে আইসিইউ ফ্যাসিলিটি থাকে, কারণ এরা ফট করে প্রত্যেকটা সিস্টেম ফেলিয়ার হয়ে যায়, এরা একদম শকে চলে যায়, ব্লাড প্রেশার ফল করে যায়, ব্লিডিং শুরু হয়ে যায়, রেসপিরেটরি প্রবলেম হয়ে যায়, এদের হয়তো ভেন্টিলেশনের দরকার পড়ে, এদেরকে হাই অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এইসব দিতে, আইভি গামা দিতে হয়। এইসব ক্ষেত্রে তখন কিন্তু আপনার ভালো প্রপার সেট আপ দরকার। এবং দেখা গেল যদি ঠিক করে আপনি করতে পারেন, you can reduce the mortality by 1 to 2% only. বাকি সব ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। আচ্ছা আচ্ছা, ডক্টর গান্ধী, করোনায় আক্রান্ত হওয়ার ঠিক কতদিন পরে এই সিনড্রোম দেখা যাবে শিশুদের মধ্যে, বা কি করা উচিত? 2 to 4 weeks, মেবি 1 month, ওটা সময় দেখা যায়। আর করা উচিতই, আমি সেটাই আগে যেটা বললাম যে প্রিকশন নিয়ে চলবেন। এইগুলো যে কোনো সিমটমস যদি কিছু থাকে সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ডাক্তারবাবু কিছু বেসিক টেস্ট করাবেন, হিমোগ্লোবিন, টিসিডিসি মানে কমপ্লিট হিমোগ্রাম, সিআরপি, ইউরিয়া ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, তাতে যদি কিছু খারাপ দেখা দেয় চেস্ট সিটি স্ক্যান চেস্ট হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডি ডাইমার IL-6 করা হয়। এবং একটা হার্টে, যেহেতু এটা ইনভলভমেন্ট তার হার্টে বেশি হয়, হ্যাঁ, ওটাকে একটা ইকোকার্ডিওগ্রাফি করে দেখা উচিত। কারণ অনেক ক্ষেত্রে এই সিমিলার সিমটম নিয়ে আমরা অনেক বাচ্চা কাওয়াসাকি সিনড্রোম নিয়ে পেয়েছি, এবং ওর প্রেজেন্টেশনটা অনেকটা এরকমই হয়, যেটাতে হার্টের যে মেইন ব্লাড ভেসেলস গুলো, করোনারি আর্টারি গুলো আছে, সেখানে এই রোগটা গিয়ে বসে ড্যামেজ করে দেয় ভেসেল গুলোকে, এবং দ্যাট ইজ ভেরি রিস্কি অ্যান্ড লাইফ থ্রেটনিং। আচ্ছা ডক্টর গান্ধী, করোনার মাঝে কিন্তু একটা কালো ছত্রাকের প্রাদুর্ভাব ক্রমশ প্রকট হচ্ছে। অনেকেই ছত্রাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তো শিশুদের মধ্যে কি এই মিউকোরমাইকোসিস সংক্রমণ ঘটাতে পারে? প্রপোর্শনেটলি ইট ইজ ভেরি রেয়ার, ভেরি লেস। কারণ বাচ্চারা, এটা কেন হয়, প্রথমত আপনার মিউকোরমাইকোসিসটা কেন হয়, এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন। মানে অপরচুনিস্টিক মানে আপনার বডির রেসিস্টেন্স পাওয়ার কম। যে জার্মস গুলো আপনার নর্মালি কেউ যদি থাকে সে কোনো কিছু করে না নর্মাল হেলথে, কিন্তু যখন আপনার ইমিউনিটি কমে যায়, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, এটা পুরো ওর একটা অ্যাডভান্টেজ নেয়। ওই অ্যাডভান্টেজে এই রোগটা দেখা যায় যে ওর চোখগুলো কনজাংটিভাইটিস হয়, লাল হয়ে যায়, ওয়ান সাইড অফ দ্য ফেস গেটস সোয়েলেন, হাই টেম্পারেচার, কনভার্জন, অ্যাবনর্মাল বিহেভিয়ার, কোনো জায়গা থেকে ব্লিডিং, এবং খুব র্যাপিডলি স্প্রেড করে, এটাকে ব্ল্যাক মিউকোরমাইকোসিস বলে। আর এটা সাধারণত দেখা যায় যে পেশেন্ট অনেকদিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল, যারা অক্সিজেন পেয়েছে, ওই অক্সিজেন টিউব গুলো যদি ঠিক করে পরিষ্কার না করা হয়, সেখান থেকে এটা ধরে। যারা স্টেরয়েড অনেকদিন বেশি খেয়েছে, আমাদের দেশে একটা প্রবলেম হলো, আমাদের দেশে ওষুধের দোকান থেকে ওভার দ্য কাউন্টার লোকেরা নিজের মতন ওষুধ কিনে খায়, যার স্টেরয়েড দরকার নেই সেই স্টেরয়েড খেয়ে যাচ্ছে। ও প্রথম 2-3 দিন ওর খুব ভালো লাগছে, তারপরে গিয়ে দেখা গেল যে ওর ইমিউনিটি, ওটা যেহেতু ওটা ভাইরাসটা ইনিশিয়াল স্টেজে ছিল, ওটা স্প্রেড করে গেছে, ওটা আরো বেশি ক্ষতি করেছে। সো আমার একটাই রিকোয়েস্ট পাবলিককে, প্লিজ দয়া করে দর্শকরা নিজে ডাক্তারি মারবেন না, ডাক্তারি করবেন না, নিজের ওষুধ মেখা খাবেন না, প্লাস স্টেরয়েড এইসব জাতীয় ওষুধ আপনি একদমই নিজের ইচ্ছে মতন খাবেন না। থার্ড রিজন,
যারা ইমিউনো কম্প্রোমাইজ বাচ্চা আছে, যারা হার্টের প্রবলেম, যাদের কিডনির প্রবলেম, যারা ক্যান্সারের ভুক্ত ওষুধ খাচ্ছে, যাদের থ্যালাসেমিয়া আছে, যারা অনেক এইসব রোগে, যারা রেসপিরেটরি প্রবলেম, সিওপিডি নিয়ে আছে, যারা শ্বাসকষ্ট আছে, এইসব বাচ্চারা অনেক সময় ইনহেলারে অনেকদিন যাবত থাকে, অনেক স্টেরয়েড ওরা খায়, সেই সব বাচ্চারা কিন্তু প্রোন থাকবে। সো ফর দেম ইউ হ্যাভ টু টেক স্পেশাল কেয়ার, আলাদা রাখবেন। একটুকু সিমটম দেখা গেল সঙ্গে সঙ্গে আপনি ডক্টরকে রেফার করে যে টেস্টগুলো আমি বলেছি এগুলো নিজে রেকমেন্ড করেন, সেগুলো করে ইমিডিয়েটলি ভালো সেন্টারে ভর্তি হবেন। আমি বলে দিচ্ছি, যদি আর্লি স্টেজে যান আপনি 90 to 95% পেশেন্ট উইল গেট কিউরড। ওকে ডক্টর গান্ধী, আলোচনার প্রথম দিকে আপনি বলেছেন যে করোনা থার্ড ওয়েভ থেকে শিশুদেরকে রক্ষা করতে একমাত্র হাতিয়ারই হচ্ছে ভ্যাকসিনেশন, বা বিশেষজ্ঞরাও কিন্তু তাই বলছে। তো এই দিক থেকে কিন্তু কার্যত একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে বড়রা দুটো ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন এখনো, সেক্ষেত্রে শিশুদের জন্য কতটা রক্ষা কবচ গড়তে পারে ভ্যাকসিন? আপনি যদি ভ্যাকসিনের হিস্ট্রি দেখুন, আজকে থেকে 30 বছর আগে আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ ওয়াজ ভেরি কমন। হ্যাঁ, আমাদের দেশে পোলিও, ডিপথেরিয়া, টেটানাস, মিজলস, হাম, চিকেন পক্স, হেপাটাইটিস এ, এগুলো কমিউনিকেবল ডিজিজ, এগুলো খুব হতো। কিন্তু ভ্যাকসিনেশন আবার পর এইগুলো রোগ অনেকটা কন্ট্রোলে এসে গেছে। আমরা তো পোলিও মুক্ত হয়েছি, আমরা স্মল পক্স মুক্ত হয়েছি। কেন? কারণ ভ্যাকসিনেশনটা প্রপার হয়েছে বলে। সেম আমিও আশা করছি যে করোনার যদি ভ্যাকসিনেশনটা এসে যায়, আমি ধরে নিচ্ছি যে 60 to 70% যদি আমি প্রোটেকশন পাই, একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাবে। হ্যাঁ, চান্সেস অফ স্প্রেডিং দ্য ইনফেকশন উইল বি ভেরি লেস। আর যদিও বা হয়, সেটা মিনিমাম হবে, হসপিটালাইজেশনের অবস্থায় না আসে এবং সিরিয়াসনেস এবং ডেথের থেকে আমরা বাঁচতে পারব। আচ্ছা আচ্ছা ডক্টর গান্ধী, সেক্ষেত্রে শিশুদের কি খাওয়া উচিত যাতে শরীর ইমিউনিটিটা বাড়ে ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত? আমি একটু আগেই বলেছি যে খাওয়া দাওয়া, ইট শুড বি মোস্ট ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট মানে আপনাকে গুড অ্যামাউন্ট অফ প্রোটিন, লেস অফ কার্বোহাইড্রেট যতটুকুই দরকার, বেশি চর্বি জাতীয় জিনিস খাবেন না, স্ন্যাক্স আর এইসব খাবেন না, লিফি ভেজিটেবলস, লট অফ গ্রিন ভেজিটেবলস খাবেন, ফ্রুট জুসেস, ইয়েস ইউ ক্যান টেক ভিটামিন সি মোর। ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বাচ্চারা কি ইভেন অ্যাডাল্টরাও ভিটামিন B12 and D3 এদের ক্ষেত্রে কম থাকে। সেই সব ক্ষেত্রে কিছু পিরিয়ডের জন্য ওদেরকে ভিটামিন সি, জিঙ্ক এবং ভিটামিন D3 দিয়ে রাখা উচিত। আপনার ডাক্তার যদি পরামর্শ দেয়, দিয়ে রাখলে অ্যাটলিস্ট এইগুলোর একটু প্রোটেকশন পাবে, একটা ব্যালেন্স ডায়েট হয়ে চলবে। কিন্তু খালি ডায়েট নিলে হবে না, ইউ হ্যাভ টু ডু গুড এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যান্ড করোনার প্রোটোকল মেনটেন করতে হবে। সেটা যদি আপনি মাস্ক না পরেন, স্যানিটাইজ না করেন, সোশ্যাল ডিস্টেন্সিং না রাখেন, এই জার্মস যে কোনো সময় যে কোনো জায়গায় কেউ শরীরে ঢুকে যেতে পারে। ডাক্তারবাবু, এই করোনার সামগ্রিক পরিস্থিতিটা দেখে আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই সবাইকে বলবো, আপনারা সবাই এই ফেজ থেকে 1.5 বছর যাবৎ ভুগছেন, দেখছেন, লক্ষ লক্ষ লোক মারা গেছে, নিজেরা প্রত্যেকে কেউ না কেউ, পুরো ফ্যামিলি থেকে কেউ না কেউ লোক মারা গেছেন, আমরা কেউকে হারিয়েছি। আমি সবাইকে হাত জোড়ে রিকোয়েস্ট করব কয়েকটা জিনিস, যে প্লিজ যদি কেউ সর্দি কাশি জ্বর হয়, প্রথমত ওই লোকটাকে আপনি আইসোলেট করে দেবেন। যদি খুব ছোট বাচ্চার হয়, মা ওকে নিয়ে আলাদা রুমে বসে যাবে, আলাদা আইসোলেশনে রাখতে হবে। ধরে নিন আপনি যে এই জ্বরটা, যদি কোনো জ্বর আসে আজকের দিনে ধরে রাখুন করোনার জ্বর নয়, তো যদি হয় তাহলে আপনি টেস্টিংটা অ্যাবসলিউটলি করাবেন। টেস্টিং করালে তারপরে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে যেইগুলো জেনারেলি 80 to 90% আপনাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, আমি আশ্বাস দিচ্ছি আপনাদেরকে। তৃতীয়ত, ভালো খাওয়া দাওয়া করবেন, বাড়ির খাওয়া দাওয়া করবেন। চতুর্থ, যে মাস্ক পরবেন, বাইরে যাবেন যতটুকু দরকার,
খুব জরুরি হলেই যাবেন, নালে যাবেন না। বাচ্চাদেরকে তো একদমই নিয়ে যাবেন না যতক্ষণ অব্দি স্কুল খুলছে না, যাওয়ার দরকার নেই। টিউশন যদি করতে হয় সেটা বাড়িতে রেখে করাবেন, দরকার পড়লে ভিডিও কনফারেন্সে করে করাবেন। একদম 4-5টা বাচ্চা একসাথে যেরকম খেলাধুলা করছে সেটা করতে দেবেন না এখন। আইসোলেশনে রাখবেন অ্যান্ড মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। আর খুব আমার এই মেসেজটাতে আপনারা আর একটা জিনিস, প্লিজ, বিয়ে বাড়ি যতই হোক, যতই বার্থডে পার্টি হোক, যতই গ্যাদারিং হোক, দয়া করে কোনো জায়গায় যাবেন না, মল যাবেন না। 2 বছর মল বাজার শপিং না করলে কিছু হবে না, 2 বছর কোনো পার্টি অ্যাটেন্ড না করলে কিছু হবে না। একবার আপনার বাচ্চা ভ্যাকসিনেট হয়ে যায় আর এই প্রিকশনগুলো যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আমি শিওর আমরা ভারতবর্ষকে করোনা থেকে মুক্ত করতে পারবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর গান্ধী এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে, আর আপনার মূল্যবান সময় বের করে আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফাইন, নমস্কার। আর আমার মতন কোনো কিছু কাজ থাকলে এনি টাইম, এনি কোয়ারিজ, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।